আমি একটু আপনাকে বলি। আপনি বলছিলেন মায়ের নাম জায়দা বা খালার নাম হতে পারে, এটা থেকে শুরু করে আপনার ভাই বোনের নাম যা বলছেন, সৎ ভাইয়ের নাম যা বলছেন, নানার নাম যা বলছেন, ঠিকানা বলছেন, সমস্ত কিছু 100-তে 100 মিলছে এবং ঘটনাও মিলে গেছে। ঠিক আছে, যারা আসছেন, যাদের নামগুলো বলছেন, তাদের মধ্যে প্রায় সবাই আসছেন এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনি যে ঠিকানা বলছিলেন যে ফোরহাটি তাঁতিবাজার ফরিদপুর, আপনার পরিবারের ঠিকানা হচ্ছে ফোকরহাটি 2 নম্বর ওয়ার্ড তাঁতিবাজার ফোকরহাটি ভাঙ্গা ফরিদপুর। তার মানে আপনি যে ঠিকানা বলছেন সেই ঠিকানাও 100% মিলছে। ঠিক আছে, এখন দেখা যাক আপনি চেনেন কিনা বা কি অবস্থা দাঁড়ায়। নার্ভাস লাগতেছে না? অনেক ভয় লাগতেছে। ভয় করার কিছু নাই, ইনশাল্লাহ। বলো। নো, অনলি দেখেন আপনার জন্য একজন আসতেছে। আসেন, ওই যে। মা তুমি চাচি 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 সাহস রাখেন, মনে সাহস রাখেন, সাহস রাখেন, সাহস রাখেন। শোনেন, শেষ হবে না। একটু পানি খান, একটু পানি খান। মেয়ে পাইছেন? শোনেন, মেয়ে পাইছেন, মনে সাহস রাখেন। তুমি কোথায় আছো বাবা? তুমি কোথায় আছো মা? তুমি আমার স্বপ্ন দাও না মা। চাচি পানি খান, হ্যাঁ পানি খান, মনে সাহস রাখেন। অল্প করে খাবেন, অল্প করে। গল্প করেন, কান্নাকাটি করে শরীর দুর্বল করবেন না। গল্প করেন, গল্প করেন। মেয়ে পাইছেন, হ্যাঁ টেনশন করার কিছু নাই। আপনার দিকে মেয়ে চিনছে, এটাই তো বড় কথা। মেয়ে আপনাকে দেখে চিনছে, হ্যাঁ এটা কয়জনের সৌভাগ্য হয়, তাই না? মেয়ে আপনাকে দেখে চিনছে, এটাই তো বড় কথা। চাচি
আপনার মা তো দেখতে চাইছে কিন্তু আপনার মাকে নাকি দেখতে দেওয়া হয়নি, এটা হচ্ছে আপনার মায়ের কথা। আপনার মামা যারা আসছেন ওনারাও ঠিক একই কথা বলছেন। দিছিল তো আজরাল রাতে কে মামা এমন করছিল মাইরা ফেলাইতা মাইরা ফেলাইতা মাইরা ফেলাইলে তো কোনো সমস্যা ছিল না, তখন তার এত ইস্যু হইলো নাইলে আজকে তো যেমন হোক আল্লাহ তালা বাসায় রাখছে অনেক ইচ্ছে রয়েছি। আজকে ঠিকানা বিস্তারিতের জন্য অনেক চেষ্টা করছে, আজ তোমার সব আমার অবদানের কারণে মৃত্যু রেখে দেয়। আমি সব মা ভুলে গেছিলাম, আমি মনে করছি আমি মৃত্যু, আমি যেতা না বুঝছো। তারপরে তোমার জামাই খুসাই আমার সব কিছু আমার হুজুরদের সহ বস করে লাগছে, আমার শেষমেশ সব কিছু আমার সেন্স ভুল হয়ে লাগছে। রীতিমতন আমার অনেক অর্চারি করছে, অনেক মারছে, মানে এমন মারছে জানো মাথা ফাটাই লাগছে, মানে পুরো ইয়ে হয়ে গেছিল মানুষ বউ বুঝছো। আজকে মানে এর দূরাইছি আল্লাহ সহন ক্ষুদা আমার উপরে আসছিল দেখে। মা আল্লাহ আসলে দে তোমার উপরে মা আর কাউ জন্য তো আসলে মা এর নিয়ে তুমি বাইসে রেছো মা বুঝছো। কতটা বছর আমি মা ছাড়া, আমি বাপ ছাড়া, বাপ তো নাই, মা ছাড়া আমি ফ্যামিলি ছাড়া সবাই আমারই মনে ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে আমার বাইরে এসে ওই আমার বারবার খুঁচাইতো তোমার দরকার আছে, আমার দরকার আছে, এর দূরে আইসি মা বুঝছো। আজকে জীবনটা আল্লাহ তাআলা কিভাবে বাঁচাইছে আমি নিজেও জানি না, যে একটা মানুষের হাতে তুলে দিচ্ছিলাম মানুষটা যে আমার একটু অত্যাচার করবো আমি কোনোদিন ভাবি নাই মা। আমি জানছিলাম না বাজার এরকম করবো না, মাথা বাড়াইছে শীতে না ডাক্তারে ফালাইছে হাতুড়ে তো বেরিয়েছে তুমি জানো। আজকে কত কষ্ট করে দূর আমি আইছি, মা পরিছে না, বাপ পরিছে না, ফ্যামিলি পরিছে না, সবার কাছে পরের মতন আমার খাওয়া লাগছে জানো। তুমি আমার জীবনে বহুত কষ্ট দিছো মা, তুমি আমাদের আমি তো কষ্ট দিই বাবা নিকল তো বাবা চলো না হ্যাঁ নিকল কুশলাম তুমি বাঁচো আমারও বাঁচাও। আমার তো হালাই না ছিল না, আমি তো জানছিলাম না ইয়া করবে বাজার। সবই তো দিছো জীবনে সারা আমার কিছুই নাই বুঝো না, আমি শুনতে আমার বাসায় রাখছি। আমি তো কিছুই করছিলাম না আমি বিশ্রেছি মামারা রে, বিশ্রেছি খালা রে, তোমার খালা কানবা লাগছে তোমার নিগে মামারে বিশ্রেছি কারণ আমার মামা দরকার, এলে মামারে বিশ্রেছি আমার কেমন জানালে মা মাফ করে দিও না মা আমার দরকার নাই। এত কষ্ট লাগলো না তুমি দিছিলে বাচ্চা ছিলাম তোমার কাছে। আমি জানছিলাম না তোমার এরকম করবে আমি তো বুঝলাম তোমার বাঁচো আমারও বাঁচাও রে, আমি তো জানছিলাম না এ করবে মা। আমার বাসায় না দিছো আমি জানছিলাম আর মা হে মাসে তার কাপড়ে কাপড় পায় নাই মা, তার চাপা মারিতে দিছি রে, তার চাপা মারিতে দিচ্ছে বাজার। কেউ আউগান পারে নাই, কেউ আউগান পারে নাই, ওর চাপা মারি দিছে এমনি মারিতে নাই, ওর কাপড়ে কাপড়ও পায় নাই। আমার মারবে তুমি আমার কইতে পারতো। আমার তো সবই মনে আছে, আমার তো হুজুরদের না সবকিছু ভুলে লাইছে, ফ্যামিলি সবকিছু ভুলে লাইছে। তোমার জামাই ধোয়া পড়া করে খালি ফয় তোমার তো ফয় 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 কইছে। যদি তোমার সরস্বতী ঠিক থাকে ইনশাল্লাহ তোমার মনে হইব। নামাজ পড়ে পড়ে সবসময় খালি দোয়া করছে যে এই দোয়াটা পড়ো সব ভুলে যাইবা, তুমি খালি এক এক করে মনে করো। তখন দেখতাম এই মানুষ কত কথা শোনার পরে, কত কিছু শোনার পরে দেখতাম কি আস্তে আস্তে আমার সেন্সটা কি খুলতাছে। বউ হুজুরান ছিল, হুজুরান না কেমন হুজুর জানি, এবার আর কি জানি খাওয়াই আমার সব ভুলে লাইছে, আমার কোনো কিছু মনে এর নাই কেউ কাছে রে মা, তোমার বাইরে গেছে, তোমার মামুরে গেছে, তোমার খালাই গেছে, তা তো দেয় নাই, আমি গেছি তা তো আমার কাছে দেয় নাই তোমার বাজা। তোমার তো আমি একবারই কইলাম, একবার আইসি রাজা আল্লাহ কইলাম আমার এনতে নিয়ে যাও, আমার মারে অত্যাচার করে
তুমি তো হারাই থেকে গেলা না, তুমি যখন মা হারাই থেকে গেলা না, আমি তো হারালাম আত্মীয় করলো 15 দিন পর নিয়ে যাবো আমি। আমার এই রাইতে তোর ভাই দেখে গেছে গাছলো গেতাটা হয়ে তোর ভাই আইসে দি জায়গার কথা মনে আছে, নুরুর কথা মনে আছে, ইসুফের কথা মনে আছে, সাইদ ভাইয়ের কথা, ইয়ার কথা মনে আছে, সবাই আসছে। ইসুফের কথা, ইয়ার কথা মনে আছে, আর কার কথা যাই জায়গাটা খালা না মা এটি আমার মা রে আমার কথা মনে করে না রে। আমার মন মেরে গেল কি করছিল রে। আল্লাহ আমার তো আমার কাছে দিছো, আমি জানি না যে তুমি আমার কাছে দিও আল্লাহ। এই জন্য আমার সঙ্গে দোয়া করছি, আল্লাহ তুমি আমার শিকারে মিলাই দাও। আমি আমার তো কষ্ট করে শিকার নাম রাখছি, আমার শিকারে মিলাই দাও। আমি কষ্ট করছি শিকার নইয়া, কত কষ্ট করছি আমি রে। আমার এই কষ্ট আমার এটাকে রাইতে দেয়, আমার কষ্ট আমার পুরা দল রে। মারে মারে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া জানাই, মাইয়া আমাদের পারেছে মরছে, সবসময় আল্লাহ কাছে শুকরিয়া জানাই। তোমার তলার কত কথা আমার গিরা ভাঙ্গা গেছে রে। কই তালাশ করবা, তারারে আমি তো তোমারই যাই আটবার নিয়ে মেম্বার সবাইছে একদিন মেম্বারের সাহম কয়ে দিছে, আমার মারারে কয়ে নাই তো এমন মারা মারছে, এডি 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 কেপি করতে গেছে গেঞ্জি পরে তারা সামনে চা নাস্তা দেওয়ালে ফাটাইছে। পরে আমি কইছি, আমি আমার মামা হোক কি আমার মা হোক কয়ে আমার নিয়ে যেত, আমার অনেক মারে অনেক অত্যাচার করে। দেশের থেকে আসছিল মেম্বার হয়েছিল, পরে কয় আচ্ছা কুমু এই কয় আর কেউ আমার কাছে কয় নাই, আর কেউ আমার কাছে কয় নাই। তোমার যে নানাই দি গেছিল হেডেরও কত কইছি যাই আরে উল্টে ফেলে গাই লাইছি। তোমার কথা হই না আমি গাই লাই ছই নাই, হানি পে উঠছে তার বাপের পানি গে পাখি দে পারে না, গায়ে আর দেখাবার নিগে হে পায়ের দেখো তো খবর আসে কিসের নিগে গেলাম। তুই যাই তার মেয়ে আইনে দেশ না কে, তাহলে ও না খাইছে চিরিস না মরছে। কইলাম তো হেডেই তো কাফন বউ বউ মরে নাই, বউ আছে তুই পোলা তো, তো 2 ফুলা আছে। বউ মরে নাই, হিন্দা কেউ না কাউ ঘুরে বেটলে আসলো ঠেললে আমার বাড়িতে যা দে মা তোর মেয়ে বলে পাওয়া গেল মা তো তোর মেয়া আল্লাহ শুকির আদায় করছে, আমরা আদায় করছি, তোর মেয়া বাঁচতে আছে। আল্লাহ যে জামাইয়ের হাতে মিলাই দিছে, ভালো ভক্ত জামাই মিলাই দিছে, তাহলে যদি আসে মা আমাকে খবর দিস, আমরা এটা আর জানি আল্লাহ নাও দেয়। বহুত অত্যাচার করছে মা, আমার জীবনটা মার্ডার করে দিছে মা, জীবন আমার শেষ করে দিছে মা। আমি উঠতে চাইলে ভাত খুঁজতে খাইতে পারবো না, কে তোমার জামাইয়ের অবদানের কারণে মনে আল্লাহ আমার খাওয়া না করছে। ওই জন্য আল্লাহ এমন একটা ভালো একটা মানুষ কেমনে মিলে দিচ্ছে আমি নিজেও জানি। এটা আমার বাড়িতে সবাই করতেছে, তোর পুকুরটাই পুকুর দিছে, ওই পুকুর গ্রামের দশে মাইশে কাঁদছে, আল্লাহ পুকুর খুব মিলে দিছে। আল্লাহর ও যে টিম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওর এই টিম ওই টিম আল্লাহ সময় মিলাই দিল। আর হে তো আল্লাহরই তো, আল্লাহর কিসের জায়গা সব করে থুই যাই গেছে। দোয়া করে তোরা সবাই মিলে দোয়া করে যাইস ভাই না সঙ্গে তোর কাকিরে ভেবা খেয়েছে, কি যাই তোমরা দোয়া করো। দোয়া করি না শিকার নিলে দোয়া করি না, শিকার কথা হইলে রাইতে গেলে তোর কাকিরে ভাল দেবে গেছে। আমার আইসে কবার নিকে এই যে দেখো আইসে তোমার শিকা এই যে বাঁচায় আছে রে, আমি কাঁদিতে বেবা কি উড়ান বইরে গেছে মারে, কই তোমার শিকা মরে গাছটা হইয়া গেল রে। আলাই মারি কিছু হয় নাই রে মারে।
আমার কই দাও ছয়টা মাস ধইরা কাঁদতে কাঁদতে ছয়টা দেই যায় বাজাতে আমার সন্তানে তুই আমার কই যারা ছিলি মাইরে তো তারা না মাইরে ফেলা গেছে যারা তো বিয়ে বললাম তারা তো তো হেমির আমার কত মারা মারছে তোমার দিকে তুমি বিন আমার কাছে না হইটা শিকারে দিলা কে রে আমি কইছি আমার কষ্ট হয় দিয়া দিলাম রে আমারে কি গাইলেন গাইলেই যে মারে তুমি তো এত দেওয়া ভালো না মারে তোমারে এত কালে এই দেওয়া মারে কোলে কইরা গেছে সানগো পাইতে নাই কইরা নয়ে গেছে আমায় দেওয়া আমি শিকারে নয়ে যাই এত ভরে গেছে তোমার মুখে দেখো চাই মারে আমি গেছে তা নয়ে গেছে না তোমার কাছে কান্দে না যাবার কি কইছে তারা আমি গেছিলাম ইগ্রামের সাথে এই গেছিলাম তো গেলাম পরে জুজাল করলো না আমার হাতে কি জুজাল করলো না গেট আটকাই দিল না তুই রে গেট আটকাই দিল পরে আসে আমি গাইলাম না তোমার তো আমার কাছে বিবাড়ি দিল না জুজাল যখন করলাম কিন্তু তোমার আমার বিবাড়ি দিল না আমার কাছে তখন আমার কি মা তুই যা তুই যা বাড়িতে তুই তো এনে দেখে গেলি শিকারে তা 15 দিন পর আমি শিকারে গাড়িতে করে নিয়ে যাবানে নিচে না তো আমার ঘরে তালা দিয়ে গেছে 15 দিন পর তো শিকার আমি লই যাবান মা তার হাসে আইলো তার বাপের ভয় তা করবান না তার মায়ের তো সাকারবার আইলো এই যে আইসো বারে এই যে আমি গেছি তা আমার মেয়া কোনো না মেয়া আনো নাই যেন কইছে না আনি নাই ওরে তুই এসে আমাকে কে মামা ওরে বাসায় একলা তুই এসেন কে মামা ওর তোরা মানুষ ও বাসায় থাইয়ে তারা ডরাই মরে যাবে না মামা কয় না আমরা ভয়টা কই রাখি তো তখন আমি কই তোমার ভয়টা তুমি খাও আমরা তোমাকে ভয়টা খাবার আসবো না তুমি আমার মেয়া ধরানো নাই তখন তোমার কি করা কাম এই কথা রাখো তুমি যে মানে মারতো মা জানুনি মনে হয় তো কি একটা জেলখানার ভিতরে আমি পড়ে গেছিলাম না অনেক মারছে মা আমার জীবনে জানো তুমি মানে মনে হয় তো কি যে একটা নামে আসছিলাম আমি এই কষ্টই তো এই কষ্ট জ্বালাই তো আমি কিসে নিব ওই দাদা ওই আদরাইলে আমার কাছে না কইতো তোর মেয়াটা আমারে দে তোর মেয়াটা দিলে দেখ তুই বাস্তি তোর হেলাই না আর আমি তোর হেলাই না বুঝলি আচ্ছা কাকি চলেন অনেকক্ষণ ধরে শুনতেছিলাম কথা বলি আল্লাহ তোমাকে বাসায় রাখ বাইরে থাও আল্লাহ তোমাকে হাত দারাজ করুক দান করুক আমি নালে কোনোদিনও জীবন সময় দেখতাম না একজন তোর দেখা পারলই না এতটুক টানছি বাজান এতটুক তাই না ডাঙ্গর করছে যাক আল্লাহ ভরসা আপনি আপনার মেয়েরে পাইছেন মূল কথা হচ্ছে আপনার মেয়ে আপনাকে দেখা যে ডাকটা দিছে এটা আমাদেরও কলেজা ভরে গেছে কারণ অনেকদিন পরে আমরা এরকম একটা এপিসোড পেলাম যে তার পরিবারকে দেখে চিনছে এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হ্যাঁ তো এখন কথা হলো গিয়া আমরা জাস্ট একটা স্টেটমেন্ট নিব আপনার কাছ থেকে এটা আপনার পরিবার জি আলহামদুলিল্লাহ এটা আপনার পরিবার কোনো সন্দেহ নাই আপনার জায়গা থেকে আপনি আপনার মাকে দেখে চিনতে পারছেন চিন্তা করছে আমার মার সামনে দুটা দাঁত পোকা খাওয়ার জন্য এখনো পোকা খাওয়াই আছে মানে ওইটা আমি কাজ করছি বেশিরভাগ যে আমার এই দুরভিজ্ঞতা যদিও তার বয়স হয়ে যায় যে আমার মা দুটা দাঁত পোকে খাওয়া আছে সামনে ওইটাই এই যে দেখো যে দাঁতটা সব ভাঙছে তুমি জানো ভালো লাগে মাফ করে দেন ক্ষমা মানুষের জন্য ক্ষমা মানুষের জন্য মহত্তম গুণ ক্ষমা করতে আল্লাহ ভালোবাসেন সেই গুণ যদি আমরা কিছুটা আমাদের মধ্যে চর্চা করতে পারি সেটা নিঃসন্দেহে ভালো কিছু হবে আজকে এখানে যে ব্যক্তির নাম আসছে আমরা আমাদের অনুষ্ঠান অনুযায়ী সেই নামটা এখানে মিউট করেছি প্রচার করিনি আমি চেষ্টা করেছি আমি জানি না স্লিপ অফ টাং হয়ে যেতে পারে দু একটা জায়গায় হয়তো বের হয়ে যেতে পারে বাট আমার সজ্ঞান তো সেটা যাবে না তবে এটা ঠিক ওদের যেই কষ্টটা এবং ওদের জীবনের যে স্যাক্রিফাইসটা শুধুমাত্র এখানে একটা জিনিস বারবার আমরা প্রত্যেকটা এপিসোডে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা আজকে ওর যদি একটু অবস্থা ভালো থাকতো ওর যদি 2 বেলা ভাতের অবস্থা থাকতো
তাহলে ওর জীবনটা হয়তো এরকম হতো না। এই যে আমাদের এখানে 350 অধিক আমরা এপিসোড করেছি, আপনার নাম্বার ছিল 348। 348 জনের মধ্যে কিন্তু 223 জন পেয়েছে, বাকি যে 120 জন বা 125 জন এরা কিন্তু পায় নাই। তো আপনি সেই 125 জনের মধ্যে একজন হইতে পারতেন। আপনি সৌভাগ্যবান যে আপনি 223 জনের মধ্যে একজন। সুতরাং এটাকেই বড় করে দেখেন, এবং আমাদের প্রত্যেকের জীবনে অনেক না পাওয়া আছে, অনেক। এই যে আমি থেকে শুরু করে যারা দেখতেছে তাদের প্রত্যেকের জীবনে অনেক না পাওয়া আছে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বিষয় হলো যে আমরা না পাওয়াগুলোকেই অনেক বড় করে দেখি। আমাদের জীবনে অনেক পাওয়া আছে, সেটা না পাওয়ার তুলনায় অনেক বেশি। আমরা সেগুলোকে যদি বড় করে দেখি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, এবং এই যে না পাওয়ার যে দুঃখটা, এই না পাওয়ার দুঃখটা আমরা ভুলে থাকতে পারবো। হ্যাঁ, সেখানে আমাদের শক্তি সঞ্চয় করবে। এবং এই জন্য কিন্তু বারবার একটা কথা আল্লাহ বলছেন যে আমি তোমাকে কতটুকু দিয়েছি সেটার জন্য বারবার তুমি শুকর করো, আমি আরো বেশি দেবো। তো আলহামদুলিল্লাহ, এই যে ব্যক্তিটার কথা এসছে সেই পরিবারটাকে যেহেতু আপনারা চেনেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে ক্ষমা করে দেন। মন থেকে ক্ষমা করতে পারলে আল্লাহ আপনাকে হয়তো বা ক্ষমা করে দেবেন, তাই না? ক্ষমা করে দেওয়াটাই মহত্তম গুণ। যেহেতু তিনি বেঁচে নাই, মারা গেছেন, হ্যাঁ, ওনার মাও মারা গেছেন আমি শুনলাম, সুতরাং তাকে ক্ষমা করে দেওয়াটা উচিত হবে। তো ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আর ওনার স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে এই পর্বটা সফল হলো। এটা নিয়ে আমরা আর এই ধাপটা বড় করছি না, আমরা এবার চলে যাব পরের ধাপে ইনশাআল্লাহ। একদিন পরে খেয়াল করে ঘর মরতেছি আর আমি বলছিলাম সাবিনা রেসিপি সাবিনা ওই আমার মেয়ে সাবিনা কইলি আমি তো সাইড কাকা আছেন তো বাকি গেছে কিন্তু আপনার মামাদেরকে চিনছেন? এই যে সেই ওই যে সাইড ওই যে আসেন, ওই যে পরিচয় করে দিই। উনি হচ্ছেন ওনার স্বামী, দেখছেন তো বোধহয় ভিডিওতে। উনি ওর মাকে দেখে চিনছে, যান পরিচয় করে দেন। ভাই আপন ভাই কথা বলছিল না, এই যে নুরু আর ওই যে তাই এই যে জাহিদ এই যে নুরু এই যে কোনটা ফোন? এটা কি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। নুরু আছে একদম বাসায় আচ্ছা আসমা আসমা আছে আসমা নাম ইসুফ বাবা সাইড তোমার ভালো আছে না? ও আচ্ছা সাইদ মামা। আচ্ছা বসুন আলহামদুলিল্লাহ। ও শুধু মামা করতো, মামাদের ভক্ত ছিল। মায়ের মামাকে চেয়েছিলাম। তুমি তোমার মামাকে চিনছো? তোমার আম্মু? তোমার আম্মু তোমার আম্মুকে চিনছো? তোমার এই যে ভাইগুলা? আমার মনে নাই, আমাকে তো ওর কথা মনে আছে। আচ্ছা ওর মাকে দেখে চিনছে। ওর মার বোধহয় দুটো দাঁতের ব্যাপার স্যাপার ছিল, সামনে দুটো দাঁত, ওইটা দেখে আসলে চিনছে। যাক আলহামদুলিল্লাহ। এটা যে তোমার বংশধর না? আচ্ছা পাইছো আলহামদুলিল্লাহ। আমার খুব স্বপ্ন ছিল যে তোমার আত্মীয় স্বজনদের সাথে মিলাই দেওয়া। আমার নাতন আমাকে কবুল করছে। জি বসেন, মিষ্টি মুখ করেন সবাই, বসেন। ওই যে
আগের যে হিম মারা গেছে, বাবা মারা গেছে, আর দেখা সুন্দর বলছে পরে পুলিশ জানতেই না যে কি হইতেছে। এক সময় আমি কিন্তু ওই বাসায় আমি গেছিলাম, ইব্রাহিম নিয়ে একটা মিটিং ছিল আমাদের নির্বাচন করার কাছে। তারপর আমাদের এলাকায় আচ্ছা, উনি মারা গেছেন না? যেহেতু মারা গেছে, তা আমার মনে হয় যত খারাপ বিষয়গুলো আসছে ওনাকে মাফ করে দেওয়াটাই বেটার হবে সবার জন্য। মানে পরবর্তীতে সে মানে যেটা বলছে সব তো প্রমাণ হয়েছে, বের হয়ে গেছে, মারিনি আমরা তো প্রেশার করছিলাম না, ওনার স্ত্রী নাকি টর্চারিং করছে। এটা করছে আলাদা, কিন্তু মাইরে ফেলাইছে এরকম একটা কথা হয়েছিল না, এটা নিয়ে আমরা চাপ ও মেরে ফেলছে এরকম একটা কথা হয়েছিল, এলাকায় ছড়াইছে যে মেরে ফেলছে ওকে। আমরা প্রেশার কি করি ও এলাকার লোকজন যায়, তখন কিন্তু আমাদের কাছে বিনয়ের সাথে বলে এরকম কিছু করি। আচ্ছা আচ্ছা, আমি মানে ও আমার বাসা থেকে বেড়ে গেছে, সেটা আমার ভুল ধারণাই হোক, যে কোনো যেভাবেই হোক, কিন্তু এটা আর কি এখন ওই মানে বেড়ে গেছে, ভাই হয়েছে। ওরা কিছু করবে কিনা? আমরা কি করা? চাচা ফোনটা পরে করেন, খুব গুরুত্বপূর্ণ পারসন। ফোনটা বন্ধ রাখেন, কথার মধ্যে ফোন আসতেছে তো। কোনো সমস্যা নাই, একবারে কিছুই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না না না, কারা কারা কি করবে? যাদের বাসা থেকে হারিয়েছে তারা, শোনেন, বাংলাদেশের আইন অনুযায়ী প্রথমত এটা একটা ভয়ঙ্কর রকম ভাবে ভুল কাজ যে ছোট একটা বাচ্চাকে বাসায় রাখা। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যদি পরিবার থেকে কেউ আসতো, এটা অনেক ভালো হতো, হয়তো ওনারা জানেন না অথবা জানেন, সেটা বড় কথা না। আর তৃতীয় কথা হচ্ছে যে এই স্টেপে এসে যদি বলে যে কিছু করতে চায় বা করতে চেষ্টা করে, তাহলে এটা তো ডেফিনেটলি এটা একটা ভুল করবে তারা। এবং মানে স্থানীয় ভাবে জবাব দিতে পারবো, আইনগত দিতে পারবো, নিজে প্রেজেন্ট যখন বাচ্চাটা হারিয়েছে 6-7 বছর বয়স, মানে বাস্তব জীবনের কথাগুলো বললে করে কারবে কে ওরা না, ওরা এসে যাবে। যাক, আমি বারবারই বলি ক্ষমা করে দিয়েন, ক্ষমা করাটাই মূল। আপনারা তো নাও পাইতে পারতেন, তাই না? এটাই চিন্তা করেন যে নাও তো আসতে পারতে পরিবারের কাছে, সারা জীবন তো এরকম মিসিংই করতেন। তার চেয়ে বরং পাইছেন যেহেতু, এটা নিয়ে আর জটিলতা না করেন। আপনার আল্লাহকে বলেন। এই যে নুরুজাহিদ, তারপরে যে আমার বাড়ির ছোট ছোট পোলাপান গুলো আছে, তোর মনে আছে না? তাইবা দেখছিস, তাইবা সাইদ না মোর, না এই যে সাইদ, ওই যে নুরু, ওই যে নুরু আর এই যে সাইদ। এই মামাই আমার নিয়ে নিতে হইতে, মা বললাম না, মার পরিস্থিতি শিকারের কারণে। ঠিক আছে, আমি শেষ করি, আপনারা ভালো থাকেন। বাট আমার একটা বিশেষ অনুরোধ সবার প্রতি, সেটা হচ্ছে এই যে চমৎকার একটা ব্যাপার ঘটলো আজকে, পরিবারটা খুঁজে পাইলেন দুই পক্ষ থেকে, এটার পরে যারা এই ঘটনার জন্য দায়ী ছিল তাদের সাথে কোনো ধরনের জটিলতায় না যাওয়া, এবং কোনোভাবেই জটিলতার মধ্যে যাবেন না, তাহলে এই ভালো জিনিসটা, সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এতদিনে আপনারা কিছু করেন নাই, মেয়ে যখন ছিল না তখনই কিছু করেন নাই, মেয়ে ফিরে আসছে, এখন কিছু করবেন না। হ্যাঁ, এলাকায় বসাবসি হলে বাড়িতে সে ওইভাবে মানে বেঁচে নাই, সুতরাং তাকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না। ভালো থাকবেন আপনারা, হ্যাঁ শিখা, ভালো থাকেন। হ্যাঁ জি জি, অবশ্যই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আবারও বলছি এই ভিডিও শেষে এসে, এই ভিডিওর সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে সন্তান তার মায়ের কোলে ফিরে গেছে। তবে এই ভিডিও একই সাথে আমাদের মানব জীবনে আরেকটা কুৎসিত দিক উন্মোচিত করে, সেটা হচ্ছে কোনো একটি বাচ্চা তার ভাষ্য অনুযায়ী ওই বাসায় নির্যাতিত, এবং যে কারণে তার জীবনটা আজকে এরকম হয়েছে। এই ঘটনাটা আপন ঠিকানায় নতুন না, এটা অহরহ হয়েছে, এবং এরকম ঘটনা আমাদের সমাজেও নতুন না, অনেক জায়গাতেই ঘটে। সেদিন একটা ছবি আমি দেখছিলাম, যে ছবিটা দেখে আমার গা শিউরে উঠেছে, এবং এরকম ছবি দেখাও যে প্রথম তা না। ভদ্রলোক পুরো পরিবার নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছেন, ফেসবুকে ছবিটা এসছে, এবং আপনারা দেখবেন যারা গাড়ি ব্যবহার করেন তারা বিষয়টা খুব ভালো করে বুঝবেন। গাড়ির পেছনের জায়গাটা, এটাকে বোধহয় কাভার্ড বলে বা কিছু একটা হবে, এই পিছনের জায়গাটা হচ্ছে লাগেজের জন্য। মানে আমরা যখন কোনো একটা জায়গায় বেড়াতে যাই তখন কিন্তু প্রচুর লাগেজ আমাদের নিতে হয়। তো এই 1500 এবং 1800 সিসির গাড়িতে স্পেসটা কিন্তু খুব বেশি থাকে না,
2টা 3টা 4টা 5টা লাগেজ রাখার পরে ওইখানে আর কোনো জায়গা থাকে না, স্পেস থাকে না, আর মূলত ওই জায়গাটা মানুষের বসার জন্যও না। তো বিষয়টা হচ্ছে যে ওই লাগেজ এবং লাগেজের ভিতরে আঁকা বাঁকা করে একটা বাচ্চাকে বসানো হয়েছে, যেই বাচ্চাটা হচ্ছে ওই বাসার হোম সার্ভেন্ট। ছোট একটা বাচ্চা, যার বয়স 8 থেকে 10 বছর, 12 বছর সর্বোচ্চ, 12 বছর হবে না, 10 বছর। সে ভালো করে বসতে পারেনি, সে লাগেজের ফাঁক দিয়ে যে জায়গাটা ছিল ওইভাবে ওইখানে বডি শেপ করা আছে, ওইভাবে ওখানে বসে আছে। আমি জানি না এই ছবিটা কে তুলেছে, তুলে এটা ফেসবুকে ছাড়ে এবং পরবর্তীতে আমার ছবিটা চোখে পড়ে। দুঃখজনক, খুব দুঃখজনক। এবং আমি অবশ্যই বলি এবং আমি অবশ্যই এটা মানি, এর চাইতেও ভয়ানকতম অত্যাচারের শিকার হয় এরা, বিশেষ করে যারা বাসায় কাজ করে তারা অবশ্যই হয়, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হিউম্যান সার্ভিস নেওয়াটা অনেক বড় একটা ডিফিকাল্ট জব। হিউম্যান সার্ভিস নেওয়াটা, হিউম্যান সার্ভিস দেওয়াটা না, কিন্তু নেওয়াটা মানে আপনি যদি মালিক হন বা আপনি যদি একটা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হন, তাহলে আপনার সাথে যারা হ্যান্ডস হিসেবে কাজ করছে, আমরা বলি আন্ডার শব্দটা এখন আর বলা হয় না, মানে হ্যান্ডস হিসেবে যারা কাজ করছেন বা যাদের কাছ থেকে আপনি সার্ভিসটা নিচ্ছেন, যারা সার্ভিস দিচ্ছে, সার্ভিস দেওয়ার চাইতে সার্ভিসটা বুঝে নেওয়াটা খুব জটিলতম একটা কাজ, সেটা ঘরের মধ্যেও ঘরের বাইরেও। এই জন্যই আমাদের এইচআরএম অনেক কিছু এসছে বিবিএতে বা অন্যান্য সাবজেক্টগুলোতে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটাকে বলে। ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানুষ যেহেতু, সে যেহেতু রোবট না, তার ইচ্ছা আছে, অনিচ্ছা আছে, ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, হ্যাঁ, তার কখনো কাজ করতে ইচ্ছা করবে, কখনো করতে ইচ্ছা করবে না, তার রাগ হবে, বিরাগ হবে, আমার মতোই সে মানুষ। সুতরাং আমার মধ্যে যে অনুভূতি হয় তার মধ্যেও সে অনুভূতিগুলো হবে। শুধু পার্থক্যটা হচ্ছে যে আমি প্রিভিলেজড, সে প্রিভিলেজ না। আমি কোনো না কোনো ভাবে আশীর্বাদ পুষ্ট, বিভিন্নভাবে ইকোনমিক্যালি, সে আশীর্বাদ পুষ্ট না। সিচুয়েশন এই জায়গাটাই ডিফারেন্ট, আর বাকি কোনো কিছুতে ডিফারেন্স নাই। তাহলে আমার যখন রাগ হয় আমি এক্সপ্রেস করতে পারি, সে পারে না। সেও তো এখন ছোট, এখন এটা ছোট একটা বাচ্চা, সে তো বুঝবে না। সে তখন দেখবে যে অন্যান্য বাচ্চারা খুব আদর করে খেলছে, তাদের প্রতি আদর বা তাদের প্রতি অন্যরকম একটা অ্যাটেনশন দিচ্ছে, সে তখন ওই জিনিসটা মিস করবে, এবং মিস করে সেটাকে যে ফিল্টার করা, সেই বয়সটা তার হয়নি, এবং তখন সে আবদার করবে। আর আপনি যখন গৃহকর্তা, তখন আপনি তার কাছ থেকে ওই অ্যাটিটিউডটা এক্সপেক্ট করবেন না, বলে আইদার আপনি তাকে শাসন করবেন অথবা তাকে আপনি দমানোর চেষ্টা করবেন। অঙ্কটা খুব সহজ, এই দমাতে গিয়ে কেউ কেউ ভয়ঙ্কর রকম ভাবে অমানবিক হন, এবং এই অমানবিক হওয়ার মাত্রা যে কত বেশি সেটা মাঝে মাঝে আমাদের পত্রপত্রিকায় আসে। দেখা যায় একটা বাচ্চা বাসা থেকে বের হয়েছে, যার মাথায় চুল নাই, চুল কেটে দেওয়া হয়েছে, যে অসুস্থ, যে ঠিক মতো কথা বলতে পারছে না, যে সাইকোলজিক্যালি ইমব্যালেন্সড অবস্থায় চলে গেছে, এবং এরকম অত্যাচার হয়। আমি জানি না বাংলাদেশ সরকারের নিশ্চয়ই কোনো শক্তিশালী আইন আছে, আছে কি, থাকলেও হয়তো প্রয়োগ নাই। এবং এগুলো নিয়ে আসলে খুব একটা, আসলে দোষী তো দুই পক্ষই, কারণ যে ফ্যামিলি থেকে দেয়া হয় সেই ফ্যামিলিটাও দোষী, আর যে ফ্যামিলি নাই তারাও তো অবশ্যই দোষী। এখন কথা হলো, ধরুন বাচ্চাটা অনেক ভুল করে, অনেক অনেক যেগুলো করে সেগুলো আসলে সহ্য করার মতো, তারপরও আপনি বাচ্চাকে উপর টর্চার করতে পারবেন না, কারণ উনি বাচ্চা। কারো উপরই আপনি পারবেন না। যদি ভালো না লাগে আপনি তাকে বলুন সুন্দর করে যে তুমি চলে যাও, বা যে আপনার তার ঠিকানা আছে, তাকে আপনি ঠিকানায় পাঠিয়ে দেন, কিন্তু আপনি ঘরের মধ্যে রেখে অত্যাচার করবেন। আর যদি অত্যাচার আপনি নাও করে থাকেন, ভেরি ইন্টারেস্টিং, আমি 3টা লজিক দিয়ে কথা বলছি এখানে। ধরেন আপনি অত্যাচার করেননি, আপনার বাসা থেকে সে লাফাইতে লাফাইতে খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে, তারপরেও আপনি ক্রিমিনাল, তারপরেও আপনি অপরাধী, এই অর্থে যে সে ছোট একটা বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক, তাকে দেখে রাখার দায়িত্ব আপনার ছিল। তো যে দায়িত্ব আপনি পারবেন না, সে দায়িত্ব আপনি কেন নেবেন? সেই বাচ্চা যদি আজকে এখানে, ধরেন আমি শিখার এক্সাম্পল দিয়ে বলি, শিখা যা বলেছে এখানে, শিখা যাদেরকে নিয়ে বলেছে তারা এসে স্পষ্টভাবে বলে দেবে যেগুলো সবকিছু মিথ্যা ছিল। তাই হয়, এবং যখন নিজের পক্ষে মানুষ কথা বলে তখন সেভাবেই বলে যে না, ও যা বলছে সবকিছু মিথ্যা ছিল, আমি ধরে নিলাম সব মিথ্যা, যা বলেছে সবই মিথ্যা, সে আনন্দ করতে গিয়ে হারিয়ে গেছে। হ্যাঁ, তাহলেও কথাটা এরকম দাঁড়ায় যে আপনার বাসা থেকে তো হারিয়েছে, এটা তো মিথ্যা না, তাহলে আপনার বাসা থেকে হারিয়েছে মানে আপনি দায়িত্বে ছিলেন। তো ছোট একটা বাচ্চা, সে বাসা থেকে হারিয়ে গেছে, আপনি দায়িত্বে ছিলেন মানে আপনার দায়িত্ব অবহেলা ছিল। এই একটা যুক্তি তো আপনি শেষ, আর কোনো যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগই নাই। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, আমার এই অনুষ্ঠান অনেক শ্রেণীর মানুষ দেখেন, বিশেষ করে মুরব্বীরা অনেক বেশি দেখেন। এই মুরব্বীদের প্রতি আমার একটা অনুরোধ, আপনাদের বাসায় যদি কাজের লোক থাকে, হ্যাঁ, শুধু একটা জিনিস মাথায় রাখবেন। আমি ডেফিনেটলি জানি তারা যেহেতু সার্ভিস দেন তাদেরও অনেক ভুল থাকে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যেমন রাগ হয়, কষ্ট হয়, ইমোশন আছে, ও তেমন ভাবে আছে। আরেকটা জিনিস যদি পাশাপাশি মনে রাখতে পারেন সেটা খুব ভালো, সেটা হচ্ছে আপনি যেসব অর্থনৈতিক অবস্থা ছোটবেলা থেকে পেয়ে আজকে যে অবস্থানে আছেন, সেই অর্থনৈতিক অবস্থায় যদি আপনার বাসার এই কাজের মেয়েটা বা কাজের ছেলেটা যদি বড় হইতো, সে হয়তো আপনার চাইতেও আরো বেটার সার্ভিস দিত সোসাইটিতে, হয়তো দিত। সুতরাং এখানে পার্থক্য শুধু ইকোনমিক। হ্যাঁ, এবং এটার জন্যে আপনি কখনোই একটা মানুষের উপরে অমানবিক নির্যাতন করতে পারেন না, বা তাকে মানুষ ভাবনার বাইরে আসতে পারেন না।
অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসলে এগুলো বলতে চাইনি, বাট সিচুয়েশনটা এমন জায়গায় নিয়ে আসলো যে বলতে বাধ্য হলাম। আল্লাহ আমাদের সবার প্রতি সুবিচার করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।